আসন্ন 12ই ফেব্রুয়ারির গণভোটে যারা না ভোট দেওয়ার জন্য যুক্তি দেখাচ্ছেন তাদের যুক্তিগুলো আমার মতে আসলে খুবই দুর্বল। কিন্তু সেই আলোচনায় যাওয়ার আগে এই গণভোটে আসলে আমরা কি হ্যাঁ বা না দিয়ে সমর্থন করছি সেই বিষয়টি নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। এবারের গণভোটে আপনারা হয়তো সবাই জানেন ইতিমধ্যে যে 4টি প্রশ্নের এগেইনস্টে একটি হ্যাঁ অথবা না ভোট দেওয়ার মাধ্যমে আমাদের মতামত জানাতে হবে। সচেতন নাগরিক হিসাবে আমাদের জানা দরকার এই 4টি প্রশ্নতে আসলে কি বলা হচ্ছে। প্রথম যে প্রশ্নটি গণভোটে আসছে সেটি হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন প্রধান এবং অন্যান্য সাংবিধানিক পদে জুলাই সনদে বর্ণিত পদ্ধতি অনুসারে পদায়ন করতে হবে। এই বিষয়টি কেন জরুরি? কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে যখন এক সরকার থেকে অন্য সরকারে আমরা যাই, যখন ট্রানজিশন পিরিয়ডটা হয়, সেই সময় বারবার আমাদের দেশে একটি আন্দোলন, গণ্ডগোল, অশান্তি সৃষ্টি হয়েছে। কারণ এই ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটি আমাদের দেশে সবসময় সরকারি দল নিজেদের কুক্ষিগত করার একটা চেষ্টা করেছে। আমরা মাঝখানে কয়েক বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ আনতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে সেই ব্যবস্থাটিও ভেঙে পড়ে। এখন আমাদের বিচার বিভাগের রায় অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি যদি অমীমাংসিত রেখে আমরা পরের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করি, তাহলে মোটামুটি নিশ্চিতভাবেই 5 বছর বা 4 বছর পরে যখন আবার নির্বাচন আসবে তখন একই ধরনের একটা অশান্তি এবং গণ্ডগোল হবে। আমরা তো দেশের নাগরিকরা বারবার এই একই অশান্তির মধ্যে যেতে পারি না, তাই না? সেক্ষেত্রে আমাদের আসলে জানা দরকার যে জুলাই সনদে বর্ণিত পদ্ধতিটি আসলে কি। পদ্ধতিটি হচ্ছে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন করার জন্য সরকারি দলের 2 জন, প্রধান বিরোধী দলের 2 জন এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের 1 জন, মোট 5 জনকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি যদি নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে একটি সর্বসম্মত সিদ্ধান্তে আসতে না পারে, তাহলে তাদের সেই কমিটিতে বিচার বিভাগ থেকে 2 জন জ্যেষ্ঠ বিচারপতি যোগ করা হবে এবং এটিকে 7 জনের একটি কমিটিতে উন্নীত করা হবে। এবং এই কমিটি সংসদ সদস্যদের নমিনেশনের মাধ্যমে প্রাপ্ত তালিকা থেকে আলোচনার মাধ্যমে একজনকে বেছে নেওয়ার চেষ্টা করবেন। যদি সেই আলোচনা সফল না হয়, তাহলে তারা গোপন ব্যালটে র্যাঙ্ক চয়েস পদ্ধতির মাধ্যমে একটি ভোটিংয়ের ব্যবস্থা করবেন এবং সেই পদ্ধতিতেই নির্ধারিত হবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হচ্ছেন। বিষয়টি কি একটু জটিল মনে হচ্ছে? হতেই পারে, কিন্তু অবশ্যই দেশ জুড়ে অশান্তি, লগি বৈঠা আন্দোলন এসবের থেকে তো এটা একটা ভালো মাধ্যম, নাকি? আর তাছাড়া এই পদ্ধতিতে আপনারা একটু ভেবে দেখবেন, যেহেতু এখানে এই কমিটিতে সরকারি দলের 2 জন থাকছে, 2টি আলাদা আলাদা বিরোধী দলের থেকে 3 জন থাকছে এবং বিচার বিভাগ থেকে 2 জন থাকছে, তাদের গোপন ব্যালটের মাধ্যমে যে ব্যক্তি নির্বাচিত হয়ে আসবেন, আমরা মোটামুটিভাবে বলতে পারি তিনি একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হবেন। এই পদ্ধতিটি কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো সবাই মেনে নিতে চায়নি, কিন্তু আমাদের পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের ব্যবস্থাটিকে পাকাপোক্ত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছাড়াও আরও কয়েকটি সাংবিধানিক পদের কথা এই প্রথম প্রশ্নের আওতাধীন। সে পদগুলো কি কি? সেগুলো হচ্ছে রাষ্ট্রপতি, সেগুলো হচ্ছে আমাদের বিচার বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিগণ এবং ন্যায়পাল, একটি নতুন পদ যেটি আসলে আমাদের সরকারের শাসনকালে সরকারের বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখবেন এই ন্যায়পাল। সো এই সাংবিধানিক পদগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই যেন নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগদান করা যায়, তার বিস্তারিত পদ্ধতি জুলাই সনদে বর্ণিত আছে। দ্বিতীয় প্রশ্নে আপনারা হয়তো জানেন বলা হয়েছে সংসদের উচ্চকক্ষের কথা। উচ্চকক্ষটা নিম্নকক্ষের থেকে কিভাবে আলাদা? নিম্নকক্ষ হচ্ছে আমাদের এখনকার যে সংসদ আমরা এতদিন দেখে এসেছি সেটাই। উচ্চকক্ষটা একটু আলাদা। কেন আলাদা এটা এভাবে আমি বলতে পারি। মনে করেন আপনি আপনার আসনে ভোট দিচ্ছেন, আপনার আসনে একজন প্রার্থী নির্বাচিত হলেন, উনি শতকরা 60 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়তো শতকরা 30 ভাগ ভোট পেয়েছেন।
সেক্ষেত্রে পুরাতন পদ্ধতিতে অর্থাৎ নিম্নকক্ষে কিন্তু শুধু বিজয়ী ব্যক্তি যাচ্ছেন, কিন্তু যিনি পরাজিত হলেন তার যে 30 ভাগ সমর্থন ছিল সেই ভোটারদের ভোট কিন্তু সম্পূর্ণভাবে বিফলে চলে গেল। কিন্তু উচ্চকক্ষ, সংসদের উচ্চকক্ষটি হবে সর্বশেষ জাতীয় নির্বাচনের সংখ্যানুপাতিক ভিত্তিতে, অর্থাৎ সারা দেশে যত ভোট পড়বে যেই দলের জন্য সবগুলো গণনা করে সেখান থেকে সংখ্যানুপাতিকভাবে এই উচ্চকক্ষটি গঠন করা হবে। অর্থাৎ এই কক্ষে সমস্ত দলের যাদের জনপ্রিয় প্রতিনিধিত্ব আছে তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। এবং ঐতিহাসিকভাবে দেখা গেছে এইভাবে গঠন করা কক্ষে কোনো একটি দলের সর্বগরিষ্ঠ হয়ে যাওয়া বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা খুবই খুবই একটি আনইউজুয়াল বা ঘটনা। তো সেক্ষেত্রে এই সংসদের একটি উচ্চকক্ষ যদি ফর্ম করা যায় এবং যে কোনো সংবিধান সংস্কারের জন্য যদি আমরা এই উচ্চকক্ষের কাছে রেফার করতে পারি এবং উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামতের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কি হবে, কি সেক্ষেত্রে আমাদের যারা সরকারি দল থাকবে তাদের যদি নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাও থাকে, তারপরেও কিন্তু তারা চাইলেই যেভাবে খুশি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে বলা যেতে পারে, 2014 সালের দিকে বিগত সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিটি বাতিল করেছিলেন, সেই বিষয়টি কিন্তু দেশের জনগণ থেকে শুরু করে দেশের বিরোধী দল সবারই কাছে অপ্রিয় ছিল। কিন্তু সরকারি দল একতরফাভাবে তারা তত্ত্বাবধায়ক সরকারটি উঠিয়ে দেওয়ার বিল পাশ করে ফেলেছিলেন। সেই সময় যদি সংসদে এরকম উচ্চকক্ষের বিধান থাকতো তাহলে তারা সেটা করতে পারতেন না, কারণ সেই সময়ও তাদের কিন্তু সংখ্যানুপাতিক ভিত্তিতে 50 ভাগের বেশি ভোট ছিল না, অর্থাৎ উচ্চকক্ষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তাদের ছিল না। সেক্ষেত্রে তাদের অন্য দলের মতামতের উপর নির্ভর করতে হতো। তো এই হচ্ছে সংসদের উচ্চকক্ষের গুরুত্ব। জুলাই সনদ অনুযায়ী উচ্চকক্ষটা আসলে কি? এটা কি শুধু সংবিধান সংশোধন করবে, না এর আরও কিছু কাজ আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন। সেখানে নিম্নকক্ষ উভয় কক্ষকে একসাথে করে ভোট দিয়ে একজন নিরপেক্ষ ব্যক্তিকে নির্বাচন করার চেষ্টা করা হবে। আর রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট যদি করতে হয় সেক্ষেত্রেও উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ মতামত লাগবে। এই বিধানগুলো রাখার মাধ্যমে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থেকে বাইরে এনে আরও বেশি শক্তিশালী করা হয়েছে। এছাড়াও উচ্চকক্ষ দেশ যদি কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করতে চায় সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়াটা জরুরি হবে। তার বাইরে বাকি সব দৈনন্দিন কাজকর্ম নিম্নকক্ষে স্বাভাবিক নিয়মে চলবে। এই গেল আমাদের প্রথম দুটো প্রশ্ন। আমাদের গণভোটের তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে 30টি বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই ঐক্যমতে পৌঁছেছে সেই বিষয়গুলো তারা ইমপ্লিমেন্ট করবেন। এই বিষয়গুলো কি কি? এর মধ্যে আছে মনে করেন প্রধানমন্ত্রীর সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন সেই বিষয়টি, নারী সংসদ সদস্যদের ধীরে ধীরে সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়টি আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিচার বিভাগের স্বাধীনতা, যেখানে আমাদের বিচার বিভাগের জ্যেষ্ঠ বিচারকদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে নিয়োগদান করা হবে, তাদেরকে সরকারি দল নিয়োগদান করবে না। এই বিষয়গুলো কিন্তু এই 30টি ঐক্যমতের বিষয়ের মধ্যে আছে। আপনারা ভাবতে পারেন যে আচ্ছা, এই বিষয়গুলোতে যদি সবগুলো দল ঐক্যমতে এসেই থাকে তাহলে আবার গণভোটের কি দরকার? গণভোটের দরকার এই জন্য কারণ আমাদের রাজনৈতিক দলগুলোর অতীত ইতিহাস, বিগত এরশাদ সরকারের পতনের পরেও আমাদের দেশের রাজনৈতিক দলগুলো একসাথে হয়ে এরকম কিছু কিছু বিষয় ঐক্যমতে এসেছিলেন। কিন্তু তার পরবর্তীকালে যখন সরকাররা ক্ষমতায় এসেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অথবা আওয়ামী লীগ, তারা কেউই সেই প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণভাবে পূরণ করেননি। সেজন্য এবার এই বিষয়টি গণভোটে দিয়ে এটিকে তাদের দায়বদ্ধতাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে বাকি জুলাই সনদের বিষয়গুলো যে যে রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিষ্ঠা করবেন। তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় এবং চতুর্থ প্রশ্নটি আসলে মূলত রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিশ্রুতি পালন করার বাধ্যবাধকতা তৈরি করছে। গণভোটের প্রধান ফোকাস আসলে প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন, যেখানে সাংবিধানিক পদগুলোতে নিরপেক্ষভাবে ব্যক্তিকে নির্বাচনের পদ্ধতিগুলো বলা আছে এবং সংসদের উচ্চকক্ষর প্রয়োজনীয়তা বিশেষ করে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বলা হয়েছে। তো আমরা বুঝতে পারলাম আমরা গণভোটে কী নিয়ে আসলে হ্যাঁ বা না দিতে চাচ্ছি। এবার আমরা একটু খতিয়ে দেখব গণভোটের মূল সমস্যাগুলো কোথায়, অর্থাৎ যারা না ভোট দিতে চাচ্ছেন তারা আসলে কী ধরনের কথাবার্তা বলছেন। প্রথম আমরা যে ধরনের কথাবার্তা শুনছিলাম যে
গণভোট যদি আসে, এখানে যদি হ্যাঁ ভোট দেই, তাহলে আমাদের সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে, আমাদের ইসলাম ধর্মের ক্ষতি হবে বা রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার কিছুদিন পরে আমরা এখন শুনছি যে হ্যাঁ জয়যুক্ত হলে দেশ নাকি রাজাকার হয়ে যাবে, দেশ আফগানিস্তান হয়ে যাবে। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ স্ববিরোধী। আসলে এই কথাগুলো সবই আসলে মিথ্যা, বাজে কথা, ভিত্তিহীন কথা। এগুলো সম্পূর্ণ কুযুক্তি। এগুলো নিয়ে বেশি সময় দেওয়ার আসলে কোনো প্রয়োজনীয়তা নেই। এরপরে যেই যুক্তিটি আছে, সবচেয়ে বেশি যে কথাটা আমি শুনতে পাই, সেটি হচ্ছে এত এত বিষয় সবগুলোর ক্ষেত্রে মাত্র একটি হ্যাঁ বা না দিয়ে কেন আমাদের সিদ্ধান্ত দিতে হবে? আমরা কেন বলতে পারবো না আমি এই মতামতে হ্যাঁ এবং এই মতামতে না? দেখুন, আমরা যদি আবার একটু 4টি প্রশ্নে ফিরে যাই, আগে যা বলেছিলাম, তৃতীয় এবং চতুর্থ প্রশ্নটি কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রতিশ্রুতি পালন করতে হবে। এখানে কিন্তু বিষয় একটাই, তারা তাদের প্রতিশ্রুতি পালন করবে। এখানে কিন্তু সেই 80টি হোক, 30টি হোক, 50টি হোক, সেই বিষয়গুলোর আলাদা আলাদাভাবে বলার কিছু নেই। রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি পালন করবে, এই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাচ্ছি। প্রথম দুটো পয়েন্টে যে বিষয়গুলো বলা হয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসতে পারেনি, তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন। এখন এই বিষয়গুলোর মধ্যেও তো আপনারা বলতে পারেন যে তাহলে আমি এর মধ্যেও তো কিছু চাইতে পারি, কিছু না চাইতে পারি। এটা আসলে এভাবে কাজ করবে না। কারণ এই দুইটি পয়েন্টে যে বিষয়গুলো আনা হয়েছে, সেগুলো একসাথে আসলেই কেবলমাত্র সরকারি দলের উপর একটি পরিপূর্ণ এবং এফেক্টিভ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। কিরকম? মনে করেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আপনি নিরপেক্ষ ব্যক্তি দিলেন, কিন্তু সংবিধান সংশোধনের জায়গায় কড়াকড়িটা রাখলেন না, উচ্চকক্ষ রাখলেন না। তাহলে তো যে সরকার ক্ষমতা আসবে সে চাইলে সংবিধান সংশোধন করে সেই নিরপেক্ষ নির্বাচনের পদ্ধতি বদলে ফেলতে পারেন। আবার মনে করেন আপনি সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষ রাখলেন, কিন্তু নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নির্বাচন করার দায়ভার সরকারি দলের উপর ছেড়ে দিলেন। তাহলে কিন্তু সরকারি দলের একটা সুযোগ থেকে যাচ্ছে যে তাদের ইচ্ছে মতন একজন তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে বসিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পরবর্তী সরকারের সময় এসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা উচ্চকক্ষ নিম্নকক্ষ দুই জায়গায় নিয়ে সংবিধানকে ইচ্ছে মতো পরিবর্তন করে ফেলা। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি, 1 এবং 2 নাম্বারের যেই প্রস্তাবগুলো আছে সেগুলো কিন্তু একে অন্যের সম্পূরক। এগুলোকে একটা ছাড়া আরেকটা করতে যাওয়া মানে হচ্ছে আসলে পুরো জিনিসটার কোনো এফেক্টিভনেস থাকবে না। সেজন্যই বলা হচ্ছে, হয় আপনি মেনে নিন যে হ্যাঁ এই সংস্কারগুলো দরকার, অথবা আপনি বলে দিন যে না আমরা এগুলো চাই না, যেভাবে চলছিল সেভাবেই ছিল। এই সবগুলো একটা প্যাকেজ। একটা গাড়ির যেমন চলতে গেলে তার চাকা লাগবে, ইঞ্জিন লাগবে, তার বডি লাগবে, সবই লাগবে। একটা ছাড়া একটা আমি কিছু নিব কিছু নিব না বলা যাবে না। এই সংস্কারগুলো সেরকম একটা প্যাকেজ হিসেবে নিতে হবে। এগুলো আমি একটা নিব না বললে জিনিসটার এফেক্টিভনেসটা থাকবে না, যেটা আমাদের অনেক রাজনৈতিক দল বলছেন তাদের নোট অফ ডিসেন্টের মাধ্যমে, এবং সেই জন্য গণভোটটার প্রয়োজন হচ্ছে। দ্বিতীয় আরেকটি সমালোচনা আমি অনেক ইউটিউবারদের কাছ থেকে শুনেছি, সেটার বিষয়টা হচ্ছে এরকম যে সংবিধানে এত কিছু লিখে কী লাভ? দিনের শেষে আমাদের দেশের যারা পলিটিশিয়ান তারা যদি নীতিবান হন তাহলে দেশ ভালো চলবে, আর তাদের মাথার মধ্যে যদি দুষ্টবুদ্ধি থাকে, সংবিধানে যাই লেখা থাকুক না কেন, তারা কিন্তু একটা পথ খুঁজে নেবেন। এই কথার মধ্যে হয়তো কিছুটা যুক্তি থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এর ভিতরে আসলে অনেক দুর্বলতা আছে। কারণ কি দেখেন, কারণ মানুষ কিন্তু সবাই ভালো সবাই খারাপ কখনোই না, কোনো দেশেই না। আমরা আজকে উন্নত বিশ্বের যে সমস্ত দেশকে গণতন্ত্রের মডেল হিসেবে ধরি, সেই দেশগুলোতেও কিন্তু মানুষের মধ্যে ভালো খারাপ সব প্রবৃত্তি আছে। এবং যেমন আমি উদাহরণ দিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইউরোপীয় দেশগুলোর কথা বলতে পারি। এই দেশগুলোতে কিন্তু আমরা দেখছি যে তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের মধ্যে প্রচুর নৈতিক সমস্যা আছে, কিন্তু তারপরেও তাদের দেশে সিস্টেমটা কাজ করে। কারণ তাদের দেশের কাঠামোটা এরকম যে একটি সরকারি দল চাইলেও তাদের সব কিছু নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে ফেলতে পারে না। একটি সরকারি দল চাইলেও নির্দিষ্ট সময়ের পর তাকে অবশ্যই জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়। এই সিস্টেমটা থাকার কারণে কিন্তু ধীরে 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 সেসব দেশে গণতান্ত্রিক চর্চাগুলো গড়ে উঠেছে। আমাদের এই সংস্কারগুলো করা হবে আমাদের দেশে সেই সিস্টেমটা প্রতিষ্ঠা করার প্রথম ধাপ। আশা করি বুঝতে পারছেন কেন এটা দরকার। তৃতীয় আরেকটি সমালোচনা, এটা আমার অ্যাকচুয়ালি খুব বন্ধু মহলে কয়েকজনের কাছ থেকে আমি পেয়েছি। বিষয়টি হচ্ছে যে তারা মনে করছেন এই সংস্কার প্রস্তাবগুলো আসলে একটি বিশেষ দলকে, নাম বলতে হয় এনসিপি, যেটা আমাদের জুলাই আন্দোলনের তরুণদের দল,
তাদেরকে সুবিধা করে দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। কারণ এগুলো করা হলে সংসদে বিরোধী দলের শক্তি বাড়বে, ইভেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলও তাদের একটা সে পাবে, এই জন্য এটা করা হচ্ছে। আচ্ছা দেখেন ভাই, একটা সংস্কার যখন করা হবে তখন ইমিডিয়েটলি কিছু লোক তো বেনিফিশিয়ারি হবে। সেই বেনিফিশিয়ারিকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু ভেবে দেখেন এই পরিবর্তনগুলো যদি হয় তাহলে বিরোধী দল তো শুধু আসন্ন সংসদের জন্য শক্তিশালী হচ্ছে তা না, এই বিষয়টা তো বছরের পর বছর থেকে যাবে। এরপরে হয়তো একদিন আওয়ামী লীগ এসে বিরোধী দল হতে পারে, একদিন অন্য কোনো দল এসে বিরোধী দল হবে। যেই বিরোধী দল হোক, এই সংস্কারগুলো হলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটি ভারসাম্য থাকবে এবং বিরোধী দলকে এফেক্টিভলি সরকারি দলকে চ্যালেঞ্জ করবার জন্য তাদের হাতে কিছু অস্ত্র থাকবে। সেই বিষয়টি কি দেশের গণতন্ত্রের জন্য ভালো নয়? এবং আমরা যেটা গণতন্ত্রের জন্য ভালো, দেশের জন্য ভালো, শুধুমাত্র সামনের 5 বছরে এটা কাকে সুবিধা দিচ্ছে এই বিবেচনায় কি আমরা সেই জিনিসটাকে পায়ে ফেলবো? তারপরে আরেকটি পয়েন্ট আছে যে বিষয়টা আসলে কিছুটা আমি স্বীকার করব, সেই বিষয়টা হচ্ছে যে এই সংস্কারগুলো করা হলে সরকারের সিদ্ধান্ত গ্রহণের গতিশীলতাটা কমে যাবে, সরকারের কাজকর্মে অনেক জায়গায় বাধাগ্রস্ত হবে, কারণ বিরোধী দল অনেক জায়গায় নাক গলাতে থাকবে। হ্যাঁ, এটা কিছুটা হবে। তবে ব্যাপারটা কি দেখেন না, স্বাধীনতার 55 বছর পর্যন্ত তো মূলত আমাদের দেশের সরকার প্রধানরা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করে গেছেন, এবং তার ফলাফলে কি আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ পেয়েছি? তাদের দ্রুতগতির সিদ্ধান্ত আমাদেরকে কি দিয়েছে, কি ধরনের সমাজ দিয়েছে, কি ধরনের রাষ্ট্র দিয়েছে? তো সেই জায়গায় যেহেতু সেই আমাদের এক্সপেরিমেন্ট যেহেতু সফল হয়নি, এখন যদি আমাদের কিছু চেকস অ্যান্ড ব্যালেন্স আনতে হয়, কিছু নিয়ন্ত্রণ আনতে হয়, তাহলে তো সেই গতিশীলতার জায়গায় আমাদের কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে। এই গতিশীলতার হ্রাসটা হচ্ছে একটা মূল্য যেটা আমাদেরকে দিতে হবে এই সংস্কারগুলো পাওয়ার জন্য এবং সরকারি দলের উপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য। এটা জেনে বুঝেই কিন্তু আমাদেরকে হ্যাঁ ভোটটা দিতে হবে এবং এই সংস্কারগুলো করতে হবে। সব শেষে আমি যেই ভিউটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই পুরো গণভোটটাই নাকি অসাংবিধানিক। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের এই গণভোটটা করার কোনো এখতিয়ারই নাকি নেই। আচ্ছা দেখেন, সাংবিধানিক অসাংবিধানিক, সংবিধান জিনিসটা আসলে কি? সংবিধান হচ্ছে একটি দেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন, আর গণভোট হচ্ছে সেই সার্বভৌম ইচ্ছাটা কি সেটা যাচাই করার একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে কোনটা আগে? আমরা তো গণভোট করে একটি সংবিধান সম্পূর্ণ বাতিলও করে দিতে পারি, আমরা সম্পূর্ণ নতুন সংবিধানকে বৈধতা দিতে পারি। তাহলে গণভোট অসাংবিধানিক হয় কিভাবে? বিষয়টা হচ্ছে আমাদের দেশ বিগত 55 বছর ধরে একটি দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছে। আমাদের সিস্টেমটা দুর্বল, এবং যেহেতু সিস্টেমটা দুর্বল সেই জন্য সরকারি দলে যারা যায় তারা দুর্নীতি করার সুযোগ পায়, তারা নৈতিক স্খলনের সুযোগ পায়, এবং যেহেতু তারা এই বিষয়গুলো পায় তারা সেই দুর্বল সিস্টেমটাকে কখনো ঠিক করে না। সো দুর্বল সিস্টেম, দুর্বল সরকারি দল বা অনৈতিক সরকারি দল, এই চক্রের মধ্যে কিন্তু আমরা আটকে গেছি। এখন গত বছরের জুলাই বিপ্লবের পরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা চেষ্টা করছেন একটি মধ্যস্থতা করে এই দুষ্ট চক্রকে ভাঙার জন্য। এখানে তারা যেই বিষয়গুলো সবসময় আমাদের সরকারি দল এড়িয়ে গেছেন সেই বিষয়গুলোকে নিয়ে এসেছেন, কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে তাদের এখতিয়ার নেই। ভালো কথা, তারা মেনে নিয়েছেন তাদের এখতিয়ার নেই, এবং সেই জন্যই তারা বিষয়গুলো গণভোটে আমাদের কাছে, জনগণের কাছে ছেড়ে দিয়েছেন। এখন আমাদেরকে অর্থাৎ জনগণকে সিদ্ধান্ত দিতে হবে আমরা সামনের যেই সরকারি দলরা আসবেন তাদের উপর এই নিয়ন্ত্রণগুলো প্রতিষ্ঠা করতে চায় কি চায় না। এটা আমাদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে একটি বোঝাপড়া। সেই জায়গায় আপনার মতামত কি? আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমি আসন্ন গণভোটে হ্যাঁ ভোট দিব, কারণ আমি মনে করি এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংহত করতে সাহায্য করবে। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, আসুন আমরা আসন্ন নির্বাচনে সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করি এবং সেই সাথে গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়ে দেশের সংস্কারের পথকে সুগম করি। ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।